হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করব পদার্থের পরমাণুর গঠন। একাদশ শ্রেণী পরমাণুর গঠন। পরমাণু দেখো, আজকে যে আমরা দেখছি পরমাণুটা, এটা কিন্তু একদিনে এই জায়গাটায় আসেনি। বিভিন্ন বিজ্ঞানীর তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে, তাদের ঐকান্তিক চেষ্টার মাধ্যমে আজকের এই পরমাণুর গঠনটা পেয়েছি। সবচেয়ে দেখো, পরমাণুর গঠন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিল বিজ্ঞানী জন ডাল্টন। তিনি কত খ্রিস্টাব্দে? 1808 খ্রিস্টাব্দে তিনি প্রথম ধারণা দিয়েছিল। তিনি কি বলেছিল? যে পরমাণু হলে অবিভাজ্য ক্ষুদ্রতম কণা। যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে সবচেয়ে যে ক্ষুদ্রতম কণা পাবো সেটা হলো পরমাণু, যেটাকে ইংরেজিতে বলে অ্যাটম। অ্যাটম কথার অর্থ কি? অ্যাটম কথার অর্থ হচ্ছে ইনডিভিজিবল, অর্থাৎ অবিভাজ্য। তার মানে কি? পরমাণু অবিভাজ্য। ডাল্টন প্রথম এই ধারণাটা দিয়েছিল পদার্থ সম্পর্কে, যদিও সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যেটা সঠিক নয়। অর্থাৎ পরে বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন জে টমসন ইলেকট্রন আবিষ্কার করলো, বিজ্ঞানী স্যাডউইক প্রোটন আবিষ্কার করলো। এইভাবে হচ্ছে তোমার দেখা গেল প্রোটন নিউটন আবিষ্কারের পর থেকে পরমাণু দেখা গেল এটা অবিভাজ্য নয়, এটা বিভাজ্য। কিন্তু তা সত্ত্বেও ডাল্টনের মতবাদটা অনেক গুরুত্ব রেখে যায়, কারণ তিনিই প্রথম বলেছিল পরমাণু অবিভাজ্য ক্ষুদ্রতম কণা। কারণ তিনিই প্রথম বলেছিল যে কোনো পদার্থ ক্ষুদ্রতম কণা পরমাণু দিয়ে তৈরি। পরমাণু সম্পর্কে ব্যাখ্যা দিতে চেষ্টা করেছিল বিজ্ঞানী টমসন। তিনি করেছিল 1898 খ্রিস্টাব্দে। টমসন পাম পুডিং মডেল দিয়েছিল। সেই পাম পুডিং মডেলটা কি? পাম পুডিং মডেল কি বলা হয়? পরমাণু হচ্ছে এটা ধনাত্মক আধানবাহী একটা সুষম গোলকাকৃতি ধাত্র। এটা হচ্ছে ধনাত্মক আধানবাহী, এটাই হলো পরমাণু। ধনাত্মক আধানবাহী সুষম গোলকাকৃতি ধাত্র, এটাই হচ্ছে পরমাণু। এর মধ্যে ঋণাত্মক আধানবাহী ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত থাকে। যেমন আমরা যে তরমুজ খাই, সেই তরমুজের দেখবে লাল যে অংশ, স্পঞ্জের মতো অংশ, তার মধ্যে দানাগুলো খুব সুন্দরভাবে যেমন সাজানো থাকে, বা যেমন পুডিং বা কেকের মধ্যে কিশমিশগুলো সাজানো থাকে। একই রকমভাবে এখানে যে পরমাণুটা দেখতে পাচ্ছ, এটা গোলাকাকৃতি ধাত্র, তার মধ্যে ইলেকট্রনগুলো সেই একই রকমভাবে সুন্দর করে সাজানো থাকে। ঠিক এইভাবে সুন্দর করে দেখো সাজানো রয়েছে। এই হলো পাম পুডিংয়ের মডেল। অর্থাৎ পরমাণু হচ্ছে একটা ধনাত্মক আধানবাহী গোলকাকৃতি ধাত্র, তার মধ্যে ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক তড়িৎবাহী ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত থাকে। এই হলো পাম পুডিং মডেল। এটা খুব একটা ভালো কাজ করেনি, কারণ এটা পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তারপরে কি, পরমাণুর মধ্যে যেই যে ধনাত্মক আধানবাহী তার মধ্যে ইলেকট্রনগুলো রয়েছে, এদের সুন্দর সুস্থিত যে গঠন, সেটা ব্যাখ্যা করতে পারে না। আর পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা হয়েছিল, সেটা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারে না, তাই এটাকে মোটা বাদ দেওয়া হলো। এবং রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল খুব সুন্দরভাবে অনেক কিছু ব্যাখ্যা দিতে পারে পরমাণুর গঠন সম্পর্কে। এসো আমরা সেটা জেনে নিই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেটা মোটামুটি দেখো খুব ভালো আমি আঁকতে পারিনি, যাও মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা লেডের ব্লকের মধ্যে একটা রেডিয়াম নেওয়া হয়েছিল, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, যেখান থেকে আলফা কণা বা আলফা রশ্মি বেরোবে। এটা বায়ুশূন্য করে নেওয়া হয়েছিল, এখান থেকে আলফা কণা রশ্মি বেরোবে। দেখো সামনে একটা খুব সূক্ষ্ম ছিদ্র, এখানে যা দেখেছি এর থেকে অনেক সূক্ষ্ম ছিদ্র দিয়ে এই আলফা রশ্মিটা বেরোবে। এখানে দেখা আছে দেখো একটা
0.0004 মিমি পুরু সোনার পাত, খুব পাতলা সোনার পাত রাখা হয়েছে। কী হবে, এখান থেকে আলফা কণাটা বেরোবে, এইভাবে গিয়ে এই সোনার পাতে পড়বে। সোনার পাতে পড়লে দেখা যাচ্ছে বেশিরভাগ সব আলফা কণা এই সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, একদম সোজা, অর্থাৎ এখান থেকে এইভাবে সোজা বেরিয়ে যাচ্ছে। সোজা চলে যাচ্ছে এবং জিঙ্ক সালফাইডের যে প্রলিপ্ত পর্দা আছে তার উপর একটা প্রতিপ্রভা সৃষ্টি করছে, একটা লাইট তৈরি করছে, সেটা আমরা বুঝতে পারছি। খুব কম সংখ্যক দেখা যাচ্ছে সামান্য কোণ করে প্রতিফলিত হচ্ছে, খুব সামান্য কোণ করে বিচ্ছুরিত হচ্ছে, খুব কম। আর দেখা যায় খুবই কম সংখ্যক, প্রায় 20,000 ভাগের মধ্যে একটি, 20,000 ভাগের মধ্যে একটি কণা আলফা কণা যে দিক থেকে যাচ্ছে সেই পথে ফিরে আসে, অর্থাৎ যাচ্ছিল এই পথে, আবার এখান থেকে পাত থেকে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে সেই একই পথে। এটা খুবই কম, 20,000 ভাগের মধ্যে একটি। এখান থেকে রাদারফোর্ড খুব গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত নিতে পারলো। কি সিদ্ধান্ত? যেহেতু দেখো এই আলফা রশ্মিটা, আলফা কণা তোমার সোনার পাতকে ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি পরমাণুর বেশিরভাগ জায়গাটা হচ্ছে ফাঁকা এবং এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের ভরটা খুব কম এবং আলফা কণার ভর তার তুলনায় বেশি, যার জন্য সোজা ভেদ করে চলে যেতে পারছে। বোঝা যাচ্ছে? এরপর দেখো এই যে তোমার কয়েকটা কণা সামান্য কোণ করে যেটা বিচ্ছুরিত হয়েছে, সেটা কেন হয়েছে? কারণ তিনি বললো যে এই গোল্ডের যে ধাতু আছে তার মধ্যে, এই পরমাণুর মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে ধনাত্মক চার্জবাহী ভারী কণা আছে, তার পাশ দিয়ে যখন যাচ্ছিল সেই ধনাত্মক চার্জ দ্বারা আলফা কণাটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, বিকর্ষিত হচ্ছে। আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+, এটা পজিটিভ, এটাই হলো আলফা কণা। তাহলে এই আলফা কণা এই পরমাণুর মধ্যে কোনো একটা ভারী পজিটিভ চার্জযুক্ত কণা দ্বারা মানে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, বিকর্ষিত হচ্ছে। তার মানে তিনি বুঝতে পারছে যে এই পরমাণুর মধ্যে কোনো একটা পজিটিভ চার্জ বিশিষ্ট ভারী কিছু একটা অংশ রয়েছে এবং এই যে 20,000-এর মধ্যে একটি কণা সোজা ব্যাক করলো, এটাকে তিনি ব্যাখ্যা করতে বলল যে পরমাণুর মধ্যে ওই ভারী একটা জায়গা আছে যেখানে ধনাত্মক আধানবাহী কণা রয়েছে, সেই কণা দ্বারা মানে ধাক্কা খেয়ে সোজা বিকর্ষিত হয়ে আবার চলে এসছে। তার মানে কি পরমাণুর ওই অংশটা, ওই জায়গাটার ভরটা খুব বেশি এবং সেটা পজিটিভ, তাই ওটা বিকর্ষিত হয়ে সোজা বেরিয়ে এসছে। তার মানে পরমাণুর একটা জায়গা আছে যেটা হচ্ছে খুব ভারী, যেখানে ধনাত্মক আধানবাহী চার্জ কণা রয়েছে আর তার চারদিকে বিভিন্ন কক্ষে রয়েছে তোমার ইলেকট্রনগুলো। এগুলো মোটামুটি একটা ধারণা করলো, আর বেশিরভাগ স্থানটা হচ্ছে ফাঁকা। ঠিক আছে, এইগুলো মোটামুটি রাদারফোর্ড এই পরীক্ষা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারলো। ঠিক আছে, এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পরেই তিনি একটা পারমাণবিক মডেল তৈরি করলো, যেটা রাদারফোর্ডের পারমাণবিক মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রথমেই তিনি যেটা উল্লেখ করলো যে একটা পরমাণুর দুটি অংশ থাকে। ঠিক আছে, একটা পরমাণুর দুটি অংশ, পরমাণুর দুটি অংশ, এক নিউক্লিয়াস বা কেন্দ্রক আর 2 নম্বর ইলেকট্রন মহল। তাহলে পরমাণুর দুটো অংশ, নিউক্লিয়াস বা কেন্দ্রক এবং ইলেকট্রন মহল, এটা তিনি প্রথমেই বলল। ঠিক আছে, নম্বর যে স্বীকার্য দিয়েছিল তিনি বলল পরমাণুর সমস্ত ভর অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ভর অতি ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। এর মধ্যে পজিটিভ চার্জ প্রোটন থাকে, তাই নিউক্লিয়াসটা ধনাত্মক হয়।
3 নম্বর দেখো, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। বেশিরভাগ স্থান ফাঁকা। তিনি পরমাণুর ব্যাস বলল কি 10⁻⁸ সেমি এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেমি। পরমাণুর ব্যাস 10⁻8 সেমি এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেমি। অর্থাৎ নিউক্লিয়াস পরমাণুর তুলনায় 1,00,000 গুণ ছোট। অর্থাৎ নিউক্লিয়াস পরমাণুর তুলনায় 1,00,000 গুণ ছোট। বুঝতে পারছো? এরপর দেখো 4 নম্বর কি বলা হলো না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। অর্থাৎ এই নিউক্লিয়াস ধরো, নিউক্লিয়াস চারিদিকে বিভিন্ন সমকেন্দ্রিক কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে। আর দেখো 5 নম্বর যেটা বললো, পরমাণুর স্থায়িত্ব কীভাবে ব্যাখ্যা হলো। এই যে দেখো পজিটিভ চার্জ নিউক্লিয়াস আর ইলেকট্রন নেগেটিভ, পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রন নেগেটিভ, এদের মধ্যে একটা কুলম্বীয় তড়িৎ-আকর্ষণ বল কাজ করে, কুলম্বীয় তড়িৎ-আকর্ষণ। আর ইলেকট্রনগুলোর ঘূর্ণনের কারণে ঘূর্ণনজনিত একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে, কেন্দ্র বহির্মুখী বল। আর এই কেন্দ্র অভিমুখী স্থির তড়িৎ-আকর্ষণ বল, কুলম্বীয় বল, দুটো পরস্পর সমান হয়। এই স্থির তড়িৎ-আকর্ষণ বল আর কেন্দ্র বহির্মুখী বল এই দুটো সমান হয়, যার জন্য পরমাণু সুস্থির থাকে। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের কয়েকটা ত্রুটি আছে। কীরকম? এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা, এখান থেকে যে পরমাণুর যে বিভিন্ন কক্ষপথে ঘুরছে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনের ব্যাস কত হবে, তাদের শক্তি কত হবে, গতিবেগ কত হবে, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে কিছুই পারেনি, এই সম্পর্কে কিছুই বলতে পারেনি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে ত্রুটি রয়েছে, এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারদিকে ঘুরছে, সেই সময় দেখো একটা বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তড়িৎচুম্বকীয় তত্ত্ব বেরিয়েছিল। সেই তত্ত্ব অনুসারে কি, ক্ষুদ্র চার্জবাহী কণা যদি তীব্র গতিবেগে ঘুরতে থাকে তাহলে সে তড়িৎচুম্বকীয় রশ্মি বিকিরণ করবে এবং তার শক্তি ক্রমশ ক্ষয় হবে। ইলেকট্রন নেগেটিভ এবং এও নিউক্লিয়াসকে চারদিকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ইলেকট্রনের মধ্যে কী হবে, আস্তে আস্তে শক্তির ক্ষয় হবে, ইলেকট্রন ক্রমশ শক্তি বিকিরণ করবে এবং সেই শক্তি যদি বিকিরণ করে তাহলে ইলেকট্রনের কক্ষপথটা আস্তে আস্তে কমতে থাকবে এবং নিউক্লিয়াসে একসময় ইলেকট্রন গিয়ে ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ পরমাণুর গঠনটা স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। দেখো এইরকম এই পজিটিভ চার্জ, এখন ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে তো, কিন্তু আস্তে আস্তে এইভাবে তার কক্ষপথটা কমে যাবে। কেন না, নিউক্লিয়াসের টানে, যেহেতু ইলেকট্রনের শক্তি কমে যাচ্ছে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণের জন্য আস্তে আস্তে শক্তি কক্ষের ব্যাসার্ধ কমে যাবে এবং নিউক্লিয়াসে গিয়ে ইলেকট্রনটা ঝাঁপিয়ে পড়বে, এইভাবে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, ফলে গঠনটা ব্যাখ্যা করতে পারেনি। এটাকে বলে স্পাইরাল পথ, এইভাবে গিয়ে ইলেকট্রনটা ঝাঁপিয়ে পড়ছে, এটা রাদারফোর্ড কিছু ব্যাখ্যা করতে পারেনি। আরেকটা কি, এইভাবে যদি ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি বিকিরণ করে, তাহলে ক্রমাগত যদি সব রকমের শক্তি বর্জন করে, তাহলে সেখান থেকে যে লাইটটা পাবো সেটা যদি পর্দায় ফেলা হয়, তাহলে সেখান থেকে যে বর্ণালীটা পাবো সেখানে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাবো। যেহেতু এখানে সমস্ত রকমের শক্তি বর্জন করছে, কারণ বেশি শক্তি থেকে কম শক্তিতে আস্তে আস্তে আসবে, সব রকমের শক্তি বর্জন করছে, তাহলে এখান থেকে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের লাইট পাওয়ার কথা। কিন্তু দেখা যায় এখানে নিরবিচ্ছিন্ন বর্ণালী না হয়ে পরমাণু ক্ষেত্রে কি হয়,
পরমাণুর ক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী পাওয়া যায়। বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী, এইটা হচ্ছে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারলো না। এই রাদারফোর্ডের ত্রুটিকে সংশোধন করে এর পরবর্তী ক্ষেত্রে এসেছিল বিজ্ঞানী বোর এবং সামারফিল্ড, তারা ব্যাখ্যা করেছিল। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। যদি আজকের এই ক্লাসের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো। আশা করছি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছে কিছুটা। পরবর্তী ভিডিওতে আমরা বোর মডেল এবং সেই বোর মডেল থেকে কীভাবে ব্যাসার্ধ নির্ণয় করা হয় সেগুলো ব্যাখ্যা করব। ওকে, আজকের মতো তাহলে এখানে রাখছি।